দেখো, আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাব তার আগে আগের যে জিনিসটা নিয়ে আলোচনা করেছি সেটা একটু বলে নিই। এর আগের যে ক্লাস, এই আগের ক্লাসে হয়েছিল যে কোষ, সেই কোষের কি শ্রেণী সমবায় এবং সেই সঙ্গে সঙ্গে কি কোষের সমান্তরাল সমবায়, ঠিক আছে। এবং শ্রেণী সমবায় তার ক্ষেত্রে ক্যালকুলেশন এবং সমান্তরাল সমবায় তার ক্ষেত্রে ক্যালকুলেশনটা আমরা দেখেছিলাম। এইবার একটা পার্টিকুলার কেস বলতে ধরো, শ্রেণী সমবায়ে যখন আমরা কোষের দেখেছিলাম যে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স, সেই সঙ্গে সঙ্গে তার ক্ষেত্রে যে ওর প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রা, তার যে রাশিমালা, সে রাশিমালা দেখেছিলাম, ঠিক আছে। এবার ধরো তুমি শ্রেণী সমবায়ে অনেকগুলা কোষকে কি লাগাচ্ছ। এবার লাগাতে লাগাতে দেখো, শ্রেণী সমবায় মানে কি, যে একটা কোষের পজিটিভ মানে নেগেটিভটা শেষ, বা একটা কোষের নেগেটিভের সঙ্গে অন্যটার যে পজিটিভ, সে পজিটিভটা যদি যুক্ত করা হয় তাহলে, আর তারপরে এভাবে যদি পরপর চলতে থাকে, সেই ধরনের কানেকশনকে বলা হচ্ছে কি সিরিজ কানেকশন। এবার দেখা যাচ্ছে তুমি লাগাতে লাগাতে যে কিছু সংখ্যক কোষকে কি উল্টো করে লাগিয়ে দিয়েছো, অর্থাৎ পজিটিভটা পজিটিভের সঙ্গে বা নেগেটিভটাকে নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিয়েছো। তাহলে যদি এরকম লাগানো হয় তাহলে তখন কীরকম হবে? তুমি টোটাল ধরো এন সংখ্যক কোষ, সেই এন সংখ্যক কোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে এক্স সংখ্যক যে কোষ, সেই এক্স সংখ্যক কোষকে কি উল্টোভাবে লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এরকম যদি কেস হয় তাহলে তার ক্ষেত্রে ওই যে প্রবাহ মাত্রা বা কারেন্ট, সে কারেন্টের ইকুয়েশনটা কী হবে? তাহলে দেখো, এন সংখ্যক কোষ হচ্ছে আমার টোটাল, তার মধ্যে এক্স সংখ্যক কোষকে কি আমি উল্টো করে লাগিয়ে দিয়েছি। তাহলে সঠিকভাবে কত সংখ্যক কোষকে লাগিয়েছি? দেখো, সঠিকভাবে যে সংখ্যক কোষকে লাগিয়েছি সেটা কত? n মাইনাস এক্স, ঠিক আছে। এবার দেখো, সঠিকভাবে যত সংখ্যক কোষকে লাগানো হয়েছে তার সংখ্যা এইটা, তাহলে তার যদি আমরা তড়িৎচালক বল বার করি, সেই তড়িৎচালক বল কত হবে? তাহলে তড়িৎচালক বল ইকুয়াল টু দেখো n মাইনাস এক্স ইন্টু কত ই। যেমন n সংখ্যককে যদি লাগানো হয় সঠিকভাবে, তাহলে তার ক্ষেত্রে আমরা তড়িৎচালক বলের ইকুয়েশন কি পেয়েছিলাম? n ইন্টু ই, ঠিক আছে। এবার কি কত সংখ্যক লাগানো হচ্ছে? n মাইনাস এক্স, তাহলে ইন্টু কত হবে? ই হবে। আর উল্টোভাবে কত লাগানো হয়েছে? কত সংখ্যক? এক্স সংখ্যক। তাহলে এক্স সংখ্যকের যে তড়িৎচালক বল সেটা কত হবে? দেখো, এক্স ইন্টু ই। তাহলে দেখো, এইখানে এইটা যে অভিমুখে কারেন্ট পাঠাবে, এটা কি তার উল্টো দিকে কারেন্ট পাঠাবে। আর তড়িৎচালক বল এটা যেদিকে হবে, এটাকে উল্টো দিকে হবে। তাহলে এখানে যদি আমরা ভাবি যে লব্ধি তড়িৎচালক বল বা মোট যে তড়িৎচালক বল, তাহলে এখানে দেখো টোটাল ইএমএফ যেটা, সেই টোটাল ইএমএফ এর ভ্যালু এটা কি হবে? n মাইনাস এক্স ইন্টু ই মাইনাস কত হবে? দেখো, এক্স ই, তাই তো। কেন? যেহেতু এটার যেদিকে কাজ করছে ওটা কি তার উল্টো দিকে, মানে যেহেতু আমি উল্টো দিকে লাগিয়ে দিয়েছি, তাহলে ওটাকে কি আমরা বিয়োগ করলাম। তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন কী হবে? দেখো, n মাইনাস এক্স ই, মানে এন ই মাইনাস এক্স ই, এখানে কথা হবে মাইনাস দেখো এক্স ই। তাহলে এটা করলে দেখো n মাইনাস টু এক্স ইন্টু দেখো এটা কী হবে? ই হবে, তাই না। তাহলে এইটার যে ক্যালকুলেশন এইটা। এবার দেখো, কোষকে যখন আমরা উল্টোভাবে লাগিয়েছি, তাহলে এখানে ওর ক্ষেত্রে যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করি, তাহলে দেখো যে কোষগুলোকে আমরা এটা ধরো এটা পজিটিভ এটা নেগেটিভ এইভাবে লাগালাম, যে পরের থেকে এটা নেগেটিভ এটা পজিটিভ কাজ করলো, মানে লাগিয়ে দিচ্ছি। তাহলে দেখো এর রেজিস্ট্যান্স আর, এরও আর, ঠিক আছে। এবার যেহেতু রেজিস্ট্যান্স কোন অভিমুখে লাগাচ্ছি তার উপর ডিপেন্ড করছে না, তাহলে এর ক্ষেত্রে যে টোটাল রেজিস্ট্যান্স, ঠিক আছে, টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে? তাহলে টোটাল রেজিস্ট্যান্স দেখো, তাহলে টোটাল এন সংখ্যক কোষকে লাগানো হয়েছে, তাহলে এন সংখ্যক কোষের অভ্যন্তরীণ রোধ কত হবে? এন আর, আর সেই সঙ্গে সঙ্গে এক্সটার্নাল যে রোধ, সেই এক্সটার্নাল রোধটা কত আছে? আর আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টোটাল তড়িৎচালক বল, আর এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। তাহলে দেখো, যদি এক্স সংখ্যক কোষকে উল্টো দিকে লাগিয়ে দেওয়া হয়, তাহলে ওর যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের কি কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তনটা কার হচ্ছে? ইএমএফ বা তড়িৎচালক বলে, ঠিক আছে। তাহলে এইবার এর ক্ষেত্রে টোটাল কারেন্ট, সে কারেন্ট ইকুয়াল টু কী হবে? কারেন্ট ইকুয়াল টু দেখা হবে n মাইনাস টু এক্স ইন্টু ই বাই কত হবে? এন আর প্লাস কত? আর। তাহলে এই ইকুয়েশনটা ভালো করে মনে রাখবে, যে ভুল করে যদি এক্স সংখ্যক কোষকে উল্টো দিকে লাগিয়ে দেওয়া হয়, তাহলে তার ক্ষেত্রে যে তড়িৎচালক বল, প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রার ইকুয়েশনটা কীরকম হবে, ঠিক আছে। আর বইটা তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দিয়ে এখানে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, সেই সমান্তরাল সমবায়ের শ্রেণী এবং সমান্তরালের যে তোমার এটা তুলনা, সেই তুলনাটা একটু ভালো করে দেখবে। এবার দেখো, আমরা
যে সমান্তরাল সমবায়, সেই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ক্যালকুলেশনটা দেখেছিলাম। সেখানে কি আমরা দেখেছি যে এক্সটার্নাল যে রেজিস্ট্যান্স, সেই এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্সের থেকে বেশি হয়, তাহলে তখন কি হয় যে একটা কোষ ব্যবহার করলে যা তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, n সংখ্যক ব্যবহার করলে তড়িৎ প্রবাহের যে ভ্যালু সেটা কি অপরিবর্তিত থাকবে। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে আর এর ভ্যালুটা যদি বেশি হয়, তাহলে একটা ব্যবহার করলে যা প্রবাহ হবে, n সংখ্যক ব্যবহার করলে কি হবে, n গুণ প্রবাহ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার এরকম যে কম্পেয়ার, সে কম্পেয়ার আমরা দেখেছি। আর একটা কম্পেয়ার হচ্ছে, দেখো সমান্তরাল সমবায়ে, সেই সমান্তরাল সমবায়ের যে বর্তনী, সে বর্তনীটা কীরকম ছিল, এরকম, অর্থাৎ প্রত্যেকটার পজিটিভ প্রান্ত আর প্রত্যেকটার নেগেটিভ প্রান্ত কি হয়েছিল, একই বিন্দুতে ছিল। এটা ই, এটা ই, এটা ই, এটা আর, এটা আর, এটা এরকম ছিল। এইবার দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ওর পিকচারটা কীরকম ছিল, এরকম, যে এখানে একটা কি এক্সটার্নাল রেজিস্ট্যান্স ছিল। এবার দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি এই বর্তনী, সে বর্তনীটাকে কোনো একটা অংশে আমরা কি করে দিই, বিচ্ছিন্ন করে দিই, অর্থাৎ ওপেন করে দিই, তাহলে দেখো এর মধ্য দিয়ে আর কোনো রকম কি প্রবাহ যাবে না। ঠিক আছে, কেন, কারণ এই বর্তনীটা কি হয়ে গেল, একটা মানে বিচ্ছিন্ন বর্তনী হয়ে গেল। সেই বিচ্ছিন্ন বর্তনী যদি হয়, তাহলে এর ক্ষেত্রে কি কোনো রকম প্রবাহ পাওয়া যাবে না। ঠিক আছে, আর যদি তোমার সমান্তরাল হয়, তাহলে সমান্তরালে তুমি যদি ধরো এই জায়গাটায় কেটে দাও, তারটা এই জায়গাটা কি ডিসকানেক্ট করে দিলে, তাহলে দেখো এইখানে যে সমান্তরাল সমবায়গুলো আছে, এইখানে যে বিভিন্ন কোষ যে যুক্ত আছে, তারা দেখো নিজেদের মধ্যে কি করছে, একটা বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট তৈরি করছে। তাহলে ওই ক্লোজ সার্কিটের মধ্যে কি হবে, একটা যে ইলেকট্রিক কারেন্ট, সেই কারেন্ট কীভাবে প্রবাহ হবে। তাহলে যখন তুমি সার্কিটটাকে মানে মানে বিচ্ছিন্ন করে রেখে দিলে, কিন্তু ওরা নিজেদের মধ্যে কি একটা ক্লোজ সার্কিট তৈরি করে আছে, তাহলে সেই ক্লোজ সার্কিটের মধ্যে তখন কি হবে, একটা তড়িৎ প্রবাহ হবে। আর যখনই প্রতিনিয়ত একটা কোষের মধ্য দিয়ে প্রতিনিয়ত তড়িৎ প্রবাহ হবে, ওই যে কোষ, সেই কোষটা কি হবে, ক্ষয়প্রাপ্ত হবে, বা ওর যে তোমার ভ্যালিডিটি, সেই ভ্যালিডিটি আস্তে আস্তে কী হবে, কমতে থাকবে। ঠিক আছে, মানে ওর যে শক্তি, সেই শক্তিটা আস্তে আস্তে কী হবে, কমে যাবে। ঠিক আছে, তাহলে এটাও মনে রাখবে যে সমান্তরাল সমবায়ে কোনো একটা বর্তনীকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তাও কোষগুলো কি হয়, প্রতিনিয়ত ক্ষয় হতে থাকে। কেন ক্ষয় হতে থাকে, তাহলে যেহেতু এরা দেখো সমান্তরাল সমবায় আছে, তাহলে এরা কি করছে, একটা ক্লোজ সার্কিট তৈরি করে রাখছে। সেই ক্লোজ সার্কিটের মধ্যে দিয়ে তখন কি হবে, একটা তড়িৎ প্রবাহ চলতে থাকবে। সেই তড়িৎ প্রবাহের জন্য ওটা কি হবে, ড্যামেজ হবে। এরপরে যেটা আমরা দেখবো যে মিক্সড কম্বিনেশন। ঠিক আছে, মিক্সড কম্বিনেশন হচ্ছে যে অনেকগুলো কোষ, সেই কোষকে যদি আমরা শ্রেণী সমবায়েও থাকে, আবার কি সমান্তরাল সমবায়েও থাকে। তাহলে শ্রেণী সমবায়েও থাকবে, আবার সমান্তরাল সমবায়ে থাকবে। সেটা কীরকম, তুমি ধরে নাও এরকম অনেকগুলো যে কোষ, সেই কোষকে শ্রেণী সমবায়ে রেখেছ, যে এইরকম অনেকগুলো শ্রেণী সমবায়কে পরপর কি রেখেছো। তাহলে এইখানে এইভাবে তুমি ধরে নাও এখানে n সংখ্যক আছে। ঠিক আছে, এইভাবে তুমি একটা বর্তনী তৈরি করেছো। তাহলে তারপরে এইভাবে আর একটা আছে, এইভাবে দেখো অনেকগুলো কোষকে তুমি সাজিয়ে রেখে দিয়েছো। দিয়ে এরকম তুমি দেখা যাচ্ছে শ্রেণী সমবায় তুমি যেটা রেখেছো কি n সংখ্যক, আর সমান্তরাল সমবায় অর্থাৎ এরকম m সংখ্যক সারি নিয়ে একটা কি সমান্তরাল সমবায় তৈরি করেছো। ঠিক আছে, তারপরে ডট ডট দেওয়া, ধরো এরকম এখানে তাহলে আরো অনেকগুলো কি থাকলো, দিয়ে এই যেটা, এটা হচ্ছে তোমার সমান্তরাল সমবায়, আর এখানে একটা কি এক্সটার্নাল রেজিস্ট্যান্স তুমি লাগিয়ে দিয়েছো। তাহলে এইটা হচ্ছে কি সার্কিট। তাহলে দেখো n সংখ্যক কোষ, সেই n সংখ্যক কোষকে আমরা কি শ্রেণী সমবায়ে রেখেছি, আর এইরকম m সংখ্যক কি শ্রেণী সমবায় নিয়ে একটা কি সমান্তরাল সমবায় করেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো টোটাল সেল কতটা থাকবে, বা কতটা টোটাল কোষ থাকবে। তাহলে দেখো শ্রেণী সমবায়ে n সংখ্যক, আর এরকম কটা শ্রেণী সমবায় আছে m সংখ্যক। তাহলে দেখো মোট যে তোমার হবে, মোট যে সংখ্যা, সেই সংখ্যাটা কত হবে, m ইন্টু n বা n ইন্টু কত m। তাহলে এটা হচ্ছে কি টোটাল সেল যেটা, সেই টোটাল সেলের যে নাম্বার, সেটা কত হবে, n ইন্টু m। ঠিক আছে, এইবার দেখো শ্রেণী সমবায়ে যদি আমরা প্রত্যেকটা টোটাল তড়িৎচালক বল বার করি, তাহলে দেখো টোটাল যে ইএমএফ, সেই টোটাল ইএমএফ এর ভ্যালু কত হবে, টোটাল ইএমএফ এর ভ্যালু দেখা হবে কত, n ইন্টু ই। কারণ এটা আমরা দেখেছি যে সমান্তরাল সমবায়ে শ্রেণীতে যে মানে একটা তড়িৎচালক বলটা কি হয়, টোটাল তড়িৎচালক বল। তাহলে এখানে শ্রেণী সমবায়ে কটা আছে, n সংখ্যক, তাহলে তার টোটাল তড়িৎচালক বল কত হবে, n।
এবার দেখো এখানে n সংখ্যক কোষকে কি আমরা শ্রেণী সমবায়ে রেখেছি, তাহলে সেই n সংখ্যক কোষের শ্রেণী সমবায়ের যে রোধ সেটা কত হবে nr, তাই তো। এবার এখানে এ একটা nr, এ একটা nr, এরকম nr কত সংখ্যক আছে m সংখ্যক, তাহলে এখানে এই টোটাল যে এ, তাহলে দেখো তার ক্ষেত্রে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে দেখো বর্তনীর, তাহলে এখানে কোষের মোট রোধ, ঠিক আছে, কোষের মোট রোধ এটা সমান কি হবে, দেখো তাহলে প্রথমটার কত nr, তাহলে মোট রোধ এটা সেটাকে তুমি r ড্যাশ যদি ধরো তাহলে 1/r ড্যাশ, এটা ইকুয়াল টু কি হবে, দেখো nr 1/nr প্লাস কত হবে 1/nr প্লাস ডট 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 কত সংখ্যক পর্যন্ত থাকবে m সংখ্যক, তাই না। তাহলে m সংখ্যক কি ওই 1/nr এর পরিমাণ কি হবে যোগ হবে, তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো দেখো তাহলে কত আসবে m বাই কত nr, যেহেতু m সংখ্যক আছে ওই জন্য এর টোটাল যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনটা কত হবে m বাই nr। তাহলে এখান থেকে দেখো r ড্যাশ ইকুয়াল টু কত, r ড্যাশ ইকুয়াল টু দেখো হবে nr বাই কত m। তাহলে এইবার এর সঙ্গে এইখানে আমরা কি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম, সেটা কত r, তাহলে এই টোটালটার সঙ্গে এটা কি সমবায় থাকবে, শ্রেণী সমবায় থাকবে। তাহলে দেখো এটা হলো কোষের মোট রোধ, তাহলে বর্তনীর মোট রোধ কত হবে, তাহলে দেখো বর্তনীর মোট রোধ, সে বর্তনীর মোট যে রোধ সেটা কত আসবে, দেখো r প্লাস কত r ড্যাশ, তাহলে দেখো r প্লাস কত nr বাই কত m। তাহলে এখানে দেখো টোটাল যে ইএমএফ বা মোট তড়িৎচালক বল, সে মোট তড়িৎচালক বল আমরা পেলাম, আর এখানে কি পেলাম আমরা মোট রেজিস্ট্যান্স পেলাম, ঠিক আছে। তাহলে এখানে এর ক্ষেত্রে যে কারেন্ট, সেই কারেন্টের ভ্যালু কত হবে, তাহলে দেখো কারেন্ট আই, সে আই ইকুয়াল টু আমরা কি হয় জানি মোট তড়িৎচালক বল বাই কি মোট রোধ, তাহলে মোট তড়িৎচালক বল কত এন ই বাই দেখো আর প্লাস কত এন আর বাই কত এম। এটাই যদি তুমি এ করো ক্যালকুলেশন, তাহলে এটা আসবে এম এন ই বাই কত হবে দেখো এম আর প্লাস কত এন আর, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি টোটাল তড়িৎচালক বল। এইবার এখানে দেখো যে আই যেটা, সে আই এর ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো যে রাশিগুলো আছে সেই প্রত্যেকটা রাশি কি কনস্ট্যান্ট, অর্থাৎ যে আমরা সমান্তরাল কতগুলা সমান্তর মানে কোষকে সমান্তরাল রেখেছি শ্রেণীকে, সেই সংখ্যা এম, সেই এমটা ফিক্সড, আবার এনটা ফিক্সড, ই মানে কি একটা কোষের তড়িৎচালক বল সেটাও ফিক্সড, তারপরে দেখো আর যেটা সেই আরটাও কি ফিক্সড। তাহলে এখানে এই আয়ের যে ভ্যালু, সেই আয়ের ভ্যালুটা কি হবে মোটামুটি ইয়ে হবে, কিন্তু ওই কোষগুলোকে যদি আমরা বিভিন্ন রকমভাবে সাজাই তাহলে তার ক্ষেত্রে কি হবে ওই আয়ের যে ভ্যালু, সেই আয়ের ভ্যালুর পরিবর্তন হবে। এবার এখানে দেখো প্রবাহ মাত্রা সর্বোচ্চ প্রবাহ কখন হবে, ঠিক আছে, বা প্রবাহ মাত্রা সর্বোচ্চ কখন হবে, তাহলে সর্বোচ্চ প্রবাহ মাত্রার শর্ত কি হবে, দেখো এরপরে এটা খুব গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত, ঠিক আছে, সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত মানে কিভাবে কখন আমরা কি সর্বোচ্চ প্রবাহ পাবো। দেখো এই যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে আমরা এইভাবে সাজাতে পারি, দেখো আই ইকুয়াল টু কত এম এন ই, অর্থাৎ দেখো এম এন ইটা কি কনস্ট্যান্ট, বাই নিচে এখানে আমরা এটাকে এইটা যেটা আছে সেটাকে তুমি এইভাবে লিখতে পারো, দেখো এম আর মাইনাস রুট ওভার অফ এম আর মাইনাস রুট ওভার অফ এন আর তার স্কোয়ার, এখানে প্লাস দিয়ে লিখতে পারো তুমি 2 ইন্টু রুট ওভার অফ এম ক্যাপিটাল আর এন ইন্টু কত স্মল আর, এটা লেখা যাবে। দেখো এটাকে স্কোয়ারে যদি তুমি ভাঙো তাহলে কি আসবে, মাইনাস দিয়ে একটা 2 ইন্টু রুট ওভার অফ এম আর ইন্টু কত এন আর আসবে, তাহলে এটা কেটে যাবে, আলটিমেট তোমার এটাই থাকবে, ঠিক আছে। এইবার দেখো এখানে এইগুলো তো ধ্রুবক রাশি, এইবার তাহলে দেখো আয়ের যে ভ্যালু, সেই আয়ের ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, যদি নিচে এই যে রাশিটা আছে দেখো এই রাশিটার ভ্যালুটা যদি কি হয় শূন্য হয়ে যায় বা সব থেকে কম হয়, তাহলে এই রাশিটার ভ্যালু সব থেকে কম হলে তখন কি হবে আয়ের ভ্যালু ম্যাক্সিমাম হবে। তো কেন, কারণ যেহেতু এটা নিচে আছে তাহলে নিচেরটা যত ধরো ছোট হবে তখন আয়ের ভ্যালু কি হবে তত বেশি হবে। তাহলে এইটার যেহেতু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে তার ক্ষুদ্রতম মান কত হতে পারে, 0 হতে পারে। তাহলে এবার ওর মানটা যদি ধরো 0 হয়, 0 মানে রুট ওভার অফ দেখো এম আর মাইনাস রুট ওভার এন আর, এইটা ইকুয়াল টু কত হবে 0 হবে। তাহলে এইটা ইকুয়াল টু যদি 0 হয় বা দেখো এম আর এইটা ইকুয়াল টু কত এন আর, তাহলে যদি এম আর ইকুয়াল টু এন আর হয় তাহলে তখন কি হবে ওই বর্তনীর যে প্রবাহ সেই প্রবাহটা কি ম্যাক্সিমাম হবে, এবং তখন ম্যাক্সিমাম যে প্রবাহ সেই ম্যাক্সিমাম প্রবাহের ইকুয়েশনটা কি হবে, দেখো আমরা এবার আই ইকুয়াল টু কি ছিল এম এন ই
বাই কি ছিল এম আর প্লাস কত এন আর। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো যে আই যেটা সেই আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু দেখো এটা হবে এম এন ই বাই তুমি এন আর এর জায়গায় কি এম আর লিখে দাও, তাহলে দেখো 2 এম আর হয়ে যাবে। তাহলে দেখো এম এম কেটে গেল, তাহলে এখানে যেটা আসবে এন ই বাই কত 2 আর, বা যদি তুমি এম আর এর জায়গায় এন আর বসাও তাহলে দেখো আই এর যে ক্যালকুলেশন সে আই এর ক্যালকুলেশন কি হবে, আই ইকুয়াল টু এম এন ই বাই কত হবে দেখো এন 2 এন আর, তাহলে এটা দেখো এন এন কেটে গেল, তাহলে দেখো এম ইন্টু ই বাই কত হবে দেখো 2 আর, তাহলে এইটাও হবে এইটাও হবে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা মানের সঙ্গে তখন কি হবে আই এর যে মান সে আই এর মান পাওয়া যাবে, এবং এটাই হচ্ছে কি আই এর ম্যাক্সিমাম মান। অর্থাৎ দেখো আরেকটা জিনিস আমরা এখানে পেয়েছি যে এম আর এটা ইকুয়াল টু কত এন আর, তাহলে এই যে কন্ডিশন এই কন্ডিশনটা ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তাহলে কোনো একটা বর্তনীর ক্ষেত্রে এম আর ইকুয়াল টু যদি এন আর হয় তাহলে তখন ওই বর্তনীর যে প্রবাহ সে প্রবাহটা কি হবে ম্যাক্সিমাম হবে, এবং ওই ম্যাক্সিমাম যে প্রবাহর সে প্রবাহের ভ্যালু কোনটা হবে এইটা না হলে এইটা। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা ভালো করে দেখবো। এইবার এখান থেকে দেখো আর একটা যে আমরা জিনিস দেখতে পাচ্ছি যে আর সে আর ইকুয়াল টু কত ছিল, কত আসবে দেখো এন আর বাই কত স্মল এম। ঠিক আছে, এইবার দেখো আমরা যখন এই টোটাল যে মানে কোষ সে কোষের যে মোট রোধ সে কোষের মোট রোধ আর ড্যাশ, আর ড্যাশ ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম, আর ড্যাশ ইকুয়াল টু দেখো আমরা এটা পেয়েছিলাম এন আর বাই কত এম ছিল। এবার দেখো সেটি অ্যাকচুয়ালি আমার কার সঙ্গে সমান হচ্ছে, এক্সটার্নাল যে রেজিস্ট্যান্স সেই এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে ইকুয়াল হচ্ছে। অর্থাৎ এখানে যে বর্তনী সে বর্তনীর মোট রোধ সেটা কি হবে মানে কোষগুলার মোট অভ্যন্তরীণ রোধ, সে মোট অভ্যন্তরীণ রোধের মানটা কি বাহ্যিক যে রোধ বা বহিঃ যে বর্তনীর রোধ সেই রোধের সঙ্গে কি সমান হবে, তাহলে তখন যে প্রবাহ সেই প্রবাহটা কি হবে ম্যাক্সিমাম হবে। তাহলে এই যে ভিডিওটা তোমরা দেখছো অবশ্যই দেখার সময় এখানে খাতা পেন নিয়ে বসবে, তাহলে কি হবে আমি যেগুলো ধরো ক্যালকুলেশন করব সেগুলো তোমরা লিখে নিলে পরে দেখতে কি সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে এই যে কন্ডিশনগুলো আমরা পেলাম সেই কন্ডিশনগুলো ভালো করে মনে রাখবে। তাহলে কি দেখো আরেকবার বলে দিচ্ছি যে এন সংখ্যক কোষকে প্রথমে শ্রেণী, এবার অনেকগুলো এরকম শ্রেণী নিয়ে এম সংখ্যক শ্রেণী নিয়ে কি একটা সমান্তরাল সমবায় তৈরি করেছে, তাহলে এটা কি হবে মিক্সড কম্বিনেশন। তাহলে তার ক্ষেত্রে কি আমরা টোটাল তড়িৎচালক বল বার করব, তারপরে টোটাল যে রেজিস্ট্যান্স সেই টোটাল রেজিস্ট্যান্সটা বার করব, টোটাল রেজিস্ট্যান্স বার করে কি প্রবাহ আমরা বার করব। সেই প্রবাহের ইকুয়েশনে আমরা দেখব যে কখন প্রবাহটা কি ম্যাক্সিমাম হবে, এবার তার যে কন্ডিশন কোনটা এটা, এবং সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কোষের টোটাল যে অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স সেই টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্সটা যদি এক্সটার্নাল যে রেজিস্ট্যান্স সেই এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে যদি সমান হয় তাহলে তখন কি হবে ওই বর্তনীতে যে প্রবাহ মাত্রা সেই প্রবাহ মাত্রা তখন কি হবে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, এ পর্যন্ত তোমরা ভালো করে করে আমি একটু পজ করে রাখছি এবার। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখব যে ফ্লো অফ ফ্রি ইলেকট্রন ইন এ মেটাল, অর্থাৎ ধাতব পরিবাহী সেই ধাতব পরিবাহী ক্ষেত্রে যে মুক্ত ইলেকট্রন সেই মুক্ত ইলেকট্রনের যে গতি বা তার যে প্রবাহ সেই প্রবাহ নিয়ে আলোচনা করব। দেখো আমরা এর আগেও দেখেছি যে ধাতব পদার্থ বা কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন সেই ফ্রি ইলেকট্রন কি প্রচুর পরিমাণে থাকে। এবার ওই কন্ডাক্টরটাকে যদি একটা বাইরের বিভব পার্থক্য সঙ্গে যুক্ত করা হয় তাহলে তখন কি হয় ওই কন্ডাক্টরের মধ্যে কি হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যে ইলেকট্রন বা ঋণাত্মক আধানগুলো কি প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে এইখানে ওই মুক্ত ইলেকট্রন দেখো সবসময় কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, তাহলে ওই নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে ইলেকট্রনের যে গতি বা সেই যে প্রবাহ সেইটাকে বলা হচ্ছে কি যে ফ্লো অফ ফ্রি ইলেকট্রন ইন এ কন্ডাক্টর। ঠিক আছে, এইবার দেখো ওই যে ইলেকট্রন সেই ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে একটা নির্দিষ্ট ভেলোসিটি সে নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে যাবে, এবং ওই যে নির্দিষ্ট ভেলোসিটি সেই ভেলোসিটিটাকে বলা হবে কি তার অনুপ্রবাহ বেগ বা কি ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, তাহলে ড্রিফট ভেলোসিটি কি যে ভেলোসিটি নিয়ে কোনো একটা ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে সেই ভেলোসিটিটাকে বলা হবে কি ড্রিফট ভেলোসিটি। এবার দেখো যখনই এর আগে আমরা দেখেছি যে যখনই কোনো একটা মেটাল বা কোনো একটা কন্ডাক্টর সেই কন্ডাক্টরের মধ্য দিয়ে ফ্রি ইলেকট্রনটা কি একটা দিক থেকে অন্য একটা দিকে যাবে তখন সেই রেজিস্ট্যান্সও একটা দেখো থাকে। সেই রেজিস্ট্যান্সটা কিভাবে তৈরি হয় দেখো এর আগেও বলেছিলাম যে মেটাল বা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন
ওই ইলেকট্রনগুলো যায় তখন অন্য যে ইলেকট্রন সেই অন্য ইলেকট্রনের সঙ্গে কি তার একটা কলিউশন হয়। আর একটা ব্যাপার হচ্ছে দেখো ফ্রি ইলেকট্রন ছাড়াও অন্য যে ইলেকট্রনগুলো থাকে অর্থাৎ বাউন্ড ইলেকট্রন সেখানে থাকে, তাছাড়াও ওখানে দেখা যায় যে অন্য ভারী যে আয়ন, ঠিক আছে, সে ভারী আয়নের ক্ষেত্রে কি হয় যে ওর মধ্যে যে অন্যান্য যে ভারী সেই আয়নগুলো থাকছে, দেখো অন্যান্য যে ভারী আয়নগুলো থাকছে সেই ভারী যে আয়ন সে আয়নগুলো কি হয় একটা নির্দিষ্ট জায়গায় থাকে এবং সেটা কি করে নির্দিষ্ট জায়গায় থেকে কি ভাইব্রেট করে। এবার ওই ভারী আয়নের মধ্য দিয়ে যখন যাওয়া হয় বা ইলেকট্রনগুলো যাবে তখন ওই ইলেকট্রনের সঙ্গে বা ভারী যে আধানগুলো থাকছে সে ভারী আধানের সঙ্গে কী হবে তার একটা কি সংঘর্ষ করবে বা ওই ভারী আধানগুলোকে কি ওকে যেতে কি বাধা দেবে। ঠিক আছে, তাহলে যখনই কোনো একটা ইলেকট্রনকে যেতে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় বাধা দিচ্ছে তখন কী হবে ওর যে তোমার রোধ সেই রোধটা কি সৃষ্টি হবে। এবার আমরা দেখব যে কোনো একটা ধাতব পরিবাহী, সেই ধাতব পরিবাহীর ক্ষেত্রে ড্রিফট ভেলোসিটি, সেই ড্রিফট ভেলোসিটির ইকুয়েশন কী হবে। ঠিক আছে, তাহলে দেখো এরকম একটা কি আমরা ধাতব পরিবাহী দিলাম, ঠিক আছে। এইবার এই ধাতব পরিবাহীর মধ্যে দেখো কী হবে ইলেকট্রন যেটা সেই ইলেকট্রনগুলো কী হবে ফ্লো করবে, তাই তো। ধরে নাও এই যে ধাতব পরিবাহী, সেই ধাতব পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন ফ্লো করবে। তাহলে এখানে এই যে ধাতব পরিবাহী তার একটা আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা ধরে নিলাম কত E। তাহলে এখানে দেখো যে এরিয়া যেটা ওর সেই এরিয়া ইকুয়াল টু কি হচ্ছে A। এবার দেখো এর মধ্যে আবার কি আছে ইলেকট্রন আছে, তাহলে এর মধ্যে তুমি ধরে নাও যে ইলেকট্রনের যে ডেনসিটি, ঠিক আছে, তাহলে ইলেকট্রন মানে ডেনসিটি যেটা এটা বা ইলেকট্রন যেটা থাকছে সেই ইলেকট্রনের যে চার্জ সেই চার্জটা তুমি ধরে নাও কত E। এবং ইলেকট্রনের যে সংখ্যা ঘনত্ব বা একক আয়তনে, সেই একক আয়তনে যে ইলেকট্রনের যে ডেনসিটি সেই ডেনসিটিটা তুমি ধরে নাও কত N। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের যে ডেনসিটি সেই ডেনসিটি N মানে কি একক আয়তনে অত সংখ্যক কি ইলেকট্রন থাকছে, সেটাকে বলা হচ্ছে কি ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, সেটা আমরা ধরে নিচ্ছি কত N। ঠিক আছে, এইবার দেখো আমরা দেখেছি যে প্রবাহ কাকে বলে, যে কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্য দিয়ে কোনো একটা কন্ডাক্টর বা কোনো একটা ধাতব পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে সংখ্যক কি আধান ওই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যায় সেটাকে বলা হচ্ছে কি তার তড়িৎ প্রবাহ। তুমি ধরে নাও এখানে একটা নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময়ে এইখানে যে ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে আধানটা যাচ্ছে, আর এইটা ভালো করে বলে নিই, এইটা কিন্তু পরীক্ষার জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অবশ্যই ভালো করে দেখবে এবং মন দিয়ে শোনো এবং খাতায় এগুলো অবশ্যই লিখে নেবে। ঠিক আছে, এটা তোমাদের এইচএস পরীক্ষা এবং যে নিট, সেই নিটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এইগুলো পুরানো যে সিলেবাস সেই পুরানো সিলেবাসে ছিল না, এখানে নতুন অ্যাড হয়েছে। দেখো ফার্স্টের দুটো যে ক্লাস, এই দুটো ক্লাস কি ক্লাস 10-এ তোমরা ওইগুলো পড়ে এসেছো, ওইগুলো ক্লাস 10-এ ছিল। আর এইটা হচ্ছে সম্পূর্ণ একটা কি নতুন কনসেপ্ট, ওই জন্য এই জায়গাটা থেকে কোশ্চেন কি বেশি আসে, ওই জন্য এটা অবশ্যই মনোযোগ দিয়ে ভালো করে পড়বে। তাহলে দেখো এখানে যখন এই সেই ইলেকট্রনগুলো যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যত সংখ্যক ধরো ইলেকট্রন গেল, তাহলে সেই ইলেকট্রনগুলো কি হবে নির্দিষ্ট সময়ে এরকম পজিশনে আসবে, তাই না। তাহলে দেখো একক সময়ে কোনো এই যে ইলেকট্রন যেগুলো গেল সেই ইলেকট্রনটা কতটা দূরত্ব অতিক্রম করবে। দেখো আমরা জানি এস, সেই এস ইকুয়াল টু কি হয় ভিটি হয়, তাই না। এবার এখানে যে সময়, ঠিক আছে, সেই সময়টা কত 1, তাহলে সময় ইকুয়াল টু 1। এবং তুমি ধরে নাও ওই যে ইলেকট্রনটা যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ড্রিফট ভেলোসিটি। তাহলে সেই ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ সেটাকে যদি আমরা ভিডি দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে দেখো যে অতিক্রান্ত দূরত্ব, সেই অতিক্রান্ত দূরত্ব এস, সেই এস ইকুয়াল টু কি হবে দেখো ভিডি হবে। অর্থাৎ একক সময়ে ওইখানে যত সংখ্যক ইলেকট্রন যাবে সেটা দেখো কি এই ভিডি দৈর্ঘ্য সম্পন্ন যদি আমরা একটা চোঙ কল্পনা করি, তাহলে ওই চোঙের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে সে তত সংখ্যক ইলেকট্রন কি হবে দেখো ওই একক সময়ে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি অতিক্রম করবে। তাহলে এখানে ওই যে চোঙটা তৈরি হলো তার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা কত ভিডি। তাহলে এখানে দেখো ওই চোঙটা যদি আমরা আয়তন বার করি তাহলে আয়তন কত আসবে দেখো, তাহলে ওখানে ওই যে চোঙের যে আয়তন সেই আয়তনের ভ্যালু কি হবে দেখো, ওর ক্ষেত্রফল কত এ আর ওর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা কি ভিডি। দেখো এখানে দৈর্ঘ্যটা কি বেগের সঙ্গে সমান হচ্ছে, কেন? কারণ যেহেতু এখানে টাইমটা কি 1, তাহলে এখানে ওই একক সময়ে ও যে দূরত্বটা অতিক্রম করবে সেই দূরত্বটা কি হবে ভিডির সঙ্গে সমান হবে।
ঠিক আছে, তাহলে এখানে দেখো ওই যে চোঙটা তৈরি হলো সেই চোঙের আয়তন কোনটা, এইটা। এবার ওখানে দেখো যে ইলেকট্রন যেটা, সেই তাহলে ওখানে কত সংখ্যক ইলেকট্রন থাকবে, তাহলে দেখো ওখানে যে ইলেকট্রনের যে সংখ্যা, তাহলে ইলেকট্রন এর যে সংখ্যা, সেই সংখ্যাটা কত আসবে, সেই সংখ্যাটা দেখো আসবে a ইন্টু ভিডি ইন্টু কত n। কেন, কারণ এখানে আমরা দেখেছি যে ইলেকট্রনের যে সংখ্যা ঘনত্ব, সেই সংখ্যা ঘনত্ব কত n, তাহলে একক আয়তনে এত, তাহলে এখানে দেখো মোট যে ইলেকট্রন, সেই মোট ইলেকট্রন কোনটা হবে, যে a ইন্টু ভিডি, তাহলে একক আয়তনে যে ইলেকট্রনের সংখ্যা সেটা কত n, তাহলে a ইন্টু ভিডি অত আয়তন ইলেকট্রনের সংখ্যা কত হবে, a ইন্টু ভিডি ইন্টু কত n। এবার দেখো একটা ইলেকট্রন, তাহলে এত সংখ্যক ইলেকট্রন আছে এবং একটা ইলেকট্রনের চার্জ কত ই, তাহলে টোটাল চার্জ কত হবে, দেখো টোটাল যে চার্জ, সেই টোটাল চার্জ এটা ইকুয়াল টু কি আসবে, দেখো a ভিডি ইন্টু এন ইন্টু কত হবে ই। তাহলে এটা হচ্ছে কি ওই যে চোঙ, অর্থাৎ একক সময়ে ওই এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত সংখ্যক চার্জ গেল বা আধান গেল তার যে নাম্বার বা সেই চার্জের পরিমাণটা কোনটা হচ্ছে এইটা। এবার দেখো এর আগে আমরা দেখেছি বা সংজ্ঞা থেকে যদি আমরা বলি, তাহলে একক সময়ে কোনো একটা তলের মধ্য দিয়ে যত পরিমাণ আধান যাবে সেটাকে বলা হচ্ছে কি তার তড়িৎ প্রবাহ মাত্রা। অর্থাৎ দেখো এইটাই কি হবে, ওই বর্তনীর যে কারেন্ট, সেই কারেন্ট আই হবে। তাহলে দেখো আই, সে আই ইকুয়াল টু কত, এ ইন্টু ভিডি ইন্টু এন ইন্টু কত ই। এখান থেকে যে দেখো ভিডি, সেই ভিডি ইকুয়াল টু কত আসবে, ভিডি ইকুয়াল টু আসবে দেখো আই বাই এ এন ই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি ড্রিফট যে ভেলোসিটি, সেই ড্রিফট ভেলোসিটির ইকুয়েশন। এটা খুব ভালো করে মনে রাখবে যে কোনো একটা ধাতব তার, সেই ধাতব তারের যদি আমরা দুই প্রান্তে একটা বিভব প্রভেদ যোগ করি, তাহলে ওই ধাতব তারের মধ্য দিয়ে যে ইলেকট্রনগুলা যাবে, সেই ইলেকট্রনের যে ভেলোসিটি বা ড্রিফট ভেলোসিটি, সেই ড্রিফট ভেলোসিটির যে ক্যালকুলেশন বা ইকুয়েশন, সেই ইকুয়েশন করতে হবে এইটা। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা ভালো করে মুখস্থ রাখবে, ভিডি ইকুয়াল টু আই বাই এ এন ই বা এন ই এ। ঠিক আছে, এইটা ভালো করে মাথায় রাখবে। এইবার দেখো আমরা যেটা দেখব যে যখনই ধাতব তারের মধ্য দিয়ে এই একটা নির্দিষ্ট ভেলোসিটি বা ড্রিফট ভেলোসিটি নিয়ে ওই ইলেকট্রনটা যাবে, তখন কি হবে, একটা তড়িৎ প্রবাহ তৈরি হবে। ঠিক আছে, তাহলে সেই তড়িৎ প্রবাহের ভ্যালু আমরা এখানে দেখলাম। এবার দেখো যখনই তোমার ওই ইলেকট্রনগুলো ধাতব পরিবাহী, সেই ধাতব পরিবাহীর মধ্য দিয়ে যাবে, সেই অন্যান্য যে আধান, সেই অন্য যে ফ্রি ইলেকট্রন বা ভারী যে আধানগুলো থাকবে, সেই ভারী আধানগুলো কি করবে, ওর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে আরেকটা, তাহলে এখানে দেখো এ ক্ষেত্রফলে যে আরেকটা, ওইটা ইম্পর্টেন্ট, ওইটা ভালো করে মাথায় রাখবে যে এখানে এ যে ক্ষেত্রফল, সেই এ ক্ষেত্রফলে যে কারেন্ট, সেই কারেন্টটা কত আই। এবার এখানে একটা আসে যে একক আয়তনে একক ক্ষেত্রফলে যে প্রবাহ, সেই একক ক্ষেত্রফলে যে প্রবাহ, সেই প্রবাহটা কি হবে, যেটাকে বলা হচ্ছে কারেন্ট ডেনসিটি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি কারেন্ট ডেনসিটি। সেই কারেন্ট ডেনসিটি সেটাকে যে দ্বারা প্রকাশ করা হয়, সেই যে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, সেই জে ইকুয়াল টু যেটা হয় তোমার আই বাই এ, অর্থাৎ মোট যে প্রবাহ, সেই মোট প্রবাহকে যদি আমরা আই দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে কারেন্ট ডেনসিটি। এই কারেন্ট ডেনসিটি আবার কি ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে এখান থেকে যে, সেই জে ইকুয়াল টু দেখো এবার আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু এ ভিডি ইন্টু কত এন ইন্টু কত ই, বাই এখানে কত হবে এ হবে, তাহলে এখানে দেখো এন ই কত হবে, ভিডি হবে। তাহলে এটা কার ইকুয়েশন, এটা জে এর ইকুয়েশন। তাহলে এই যে জে, সেই জে এর ইকুয়েশন ভালো করে মনে রাখবে, বা জে ইকুয়াল টু কত আই বাই এ, এই দুটো ইকুয়েশন খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মাথায় রাখবে। তাহলে কারেন্ট ডেনসিটি কাকে বলে, যে কোনো একটা তার, সেই তারের একক ক্ষেত্রফলে যে প্রবাহ, সেই প্রবাহটাকে বলা হচ্ছে কি তার কারেন্ট ডেনসিটি। ঠিক আছে, কারেন্ট ডেনসিটিটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো এবার আমরা যেটা দেখলাম যে ড্রিফট ভেলোসিটি, সেই ড্রিফট ভেলোসিটিটা কি, যে কোনো একটা তারের মধ্য দিয়ে যে বেগ নিয়ে ইলেকট্রনগুলো যাচ্ছে। এবার দেখো এখানে এই যে তার, সেই তারের মধ্যে আবার কি হবে, একটা তড়িৎ প্রবাহ হবে। বা বাস্তবে যদি আমরা দেখি, দেখো যে কোনো আমরা বাড়িতে যখন সুইচ দিই, যে ফ্যান চালায় বা লাইট চালায়, দেখবে সঙ্গে সঙ্গে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, ওই যে লাইট বা যে ফ্যান, সেই ফ্যানটা কি হয়ে যায়, অন হয়ে যায়। তাহলে এখানে দেখো যে কারেন্টটা যেটা প্রবাহিত হচ্ছে, সেই কারেন্টের যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা কি প্রচণ্ড বেশি, অর্থাৎ তড়িৎ যে প্রবাহ হয়, সেই তড়িৎ প্রবাহের যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটি কি অত্যন্ত বেশি।
আর এখানে ড্রিফট যে ভেলোসিটি, সেই ড্রিফট ভেলোসিটি ভিডি, সেই ভিডি ইকুয়াল টু কি ছিল আই বাই এন ই এ, তাই তো? তাহলে এটা ছিল। তাহলে এখানে দেখো ওই ড্রিফট যে ভেলোসিটি, সেই ড্রিফট ভেলোসিটির যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা আমরা দেখব, এবং সেই সঙ্গে সঙ্গে ওখানে যে তড়িৎ প্রবাহ, দেখো আমরা এটা বুঝতে পারছি যে তড়িৎ প্রবাহ যেটা হয়, সেই তড়িৎ প্রবাহের যে বেগ, সেই বেগটা কি অত্যন্ত বেশি হয়। আর এখানে সাধারণত ভিডির যে ভ্যালু, অর্থাৎ ইলেকট্রনগুলা যে বেগে নিয়ে যায়, সেই ড্রিফট ভেলোসিটি, একটা উদাহরণ তুমি ধরে নাও কোনো একটা বর্তনীতে যে প্রবাহ, সেই প্রবাহ হচ্ছে তোমার কত 1 অ্যাম্পিয়ার, আর এখানে ওই বর্তনীতে যে আধানটা আছে তুমি ধরে নাও, অর্থাৎ একক আয়তনে যে আধান আছে সেটা তুমি ধরে নাও যে 5 × 10⁻³ দেখা যাচ্ছে 30, এত সংখ্যক দেখা যাচ্ছে কি ইলেকট্রন আছে, ঠিক আছে। আর ওখানে একটা ইলেকট্রনের যে আধান এসআই বলতে যে 1.6 × 10⁻⁻19, ঠিক আছে। আর এ যেটা, সেই এ ক্ষেত্রফলটা তুমি ধরে নাও কি 1 মিলিমিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাই কারণে দেখো 1 × কত হবে 10⁻⁶, এত কি হবে মিটার স্কয়ার, তাই তো। তাহলে এইটা, বা এখানে ওর যে এসআই পদ্ধতিতে ক্ষেত্রফল তুমি এটা ধরে নাও। তাহলে এখানে যদি আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কি ভিডির ভ্যালু পাবো। দেখো ভিডি, সেই ভিডি ইকুয়াল টু কি আসবে, ভিডি ইকুয়াল টু দেখো 1/n, n এর ভ্যালু কত 5 × 10⁻30 ইন্টু কত ই 1.6 × 10⁻⁻19 ইন্টু এখানে দেখো কি হবে 10⁻⁻6 ধরে নাও। এটা না, এখানে আমরা ধরে নিলাম ওর যে ক্ষেত্রফল সেটা কত 1 × 10⁻⁶ মিটার স্কয়ার। তাহলে এখানে এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে কত আসবে, দেখো 5 × 10⁻30, আর এটা ইকুয়াল টু কত আসছে 10⁻25, তাই তো। তাহলে এখানে দেখো এটা তোমার যেটা আসবে আলটিমেট 5 × 1.6 × 10⁻⁻5। তাহলে দেখো এই যে ভ্যালু, এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা বা এখানে ভিডির যে ভ্যালু, সেই ভিডির যে ভ্যালু তোমরা ক্যালকুলেটরে বসাবে, দেখবে এই ভ্যালুটা কি হবে অনেক কম হবে, ঠিক আছে। দেখো বইয়ে যে উদাহরণটা নিয়েছে সেই, বা এটা যদি তুমি ক্যালকুলেশন করো, সেই ক্যালকুলেশন যেটা তোমার আসবে সেটা আলটিমেট 1/80, ঠিক আছে। তাহলে এখানে এই ভিডির যে ভ্যালু, সেই ভ্যালুটা কি 1/80। এবার এখানে যেহেতু ভেলোসিটি, তার একক কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড বা মিটার কি সেকেন্ড ইনভার্স। তাহলে এখানে দেখো যে ওইখানে ইলেকট্রন যেটা, সেই ইলেকট্রনটা যে ড্রিফট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সেই ড্রিফট ভেলোসিটির যে ভ্যালু সেটা কত 1/80, অর্থাৎ দেখো 80 সেকেন্ড সময়ে, মানে এখানে যদি আমরা 80 দিয়ে গুণ করি তাহলে 80 সেকেন্ড সময়ে সে যে দূরত্ব অতিক্রমটা করবে সেটা কত হবে 1 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ধাতব পরিবাহী, সেই ধাতব পরিবাহীর ক্ষেত্রে যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের যে ড্রিফট ভেলোসিটি, সেই ড্রিফট ভেলোসিটির ভ্যালুটা কি অনেক কম, কত যে 80 সেকেন্ড সময়ে সে কি 1 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই যে সুইচ অন করার সঙ্গে সঙ্গে কি হবে, আমাদের ফ্যান বা লাইট সেটাকে অন হয়ে যায়। তাহলে এটা কিভাবে সম্ভব, দেখো এখানে এই যে ধাতব ইলেকট্রন, সেই ইলেকট্রনটার কি হয় একটা ভাইব্রেশন হয়। দেখো তাহলে এখানে একটা ইলেকট্রন আছে, আর এখানে পাশাপাশি অন্য একটা যে ইলেকট্রন আছে, যখনই তোমরা বিভব পার্থক্য দেবে তখন এই ইলেকট্রনটার কি হবে একটা কম্পন হবে, সেই কম্পনটা তখন পরের ইলেকট্রনে কি হবে ট্রান্সফার হবে। এভাবে একটা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার কি হবে ভিতরে তৈরি হবে। সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কার জন্য তৈরি হচ্ছে, ইলেকট্রনের যে গতি, সেই ইলেকট্রনের গতির জন্য, কিন্তু ইলেকট্রনের যে গতি সেটা কি হচ্ছে কম হচ্ছে, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে গতি, সেই গতিটা কি হচ্ছে অনেক বেশি। কেন, কারণ একটা থেকে অন্যটা কি টাচ করার সঙ্গে সঙ্গে কি ও পরেরটাতে কি করে দেবে ট্রান্সফার করে দেবে। তাহলে ও নিজে আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু ওর যে ওয়েভ, সেই ওয়েভটা কি অন্যটায় কি আস্তে আস্তে পাঠাতে পাঠাতে তখন কি করবে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি হবে, তার যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটাকে অনেক বেশি হবে। ওই জন্য কোনো একটা বর্তনী, সে বর্তনীর দেখো অনুপ্রবাহ বেগ বা ড্রিফট ভেলোসিটি, সেই ড্রিফট ভেলোসিটির ভ্যালুটা কি হচ্ছে কম হচ্ছে, কিন্তু ওই বর্তনীর যে প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রার যে স্পিডে যাচ্ছে বা তড়িৎ প্রবাহের যে বেগ, সেই বেগটা কি হচ্ছে অনেকটা বেশি হচ্ছে, সেই বেশি বেগ নিয়ে তখন কি হবে সে চলে যাবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে যে তড়িৎ প্রবাহ বেগ আর অনুপ্রবাহ বেগ সেটা কি, এবং দুটোর মধ্যে কি কম্পেয়ার। দেখো এখানে তড়িৎ প্রবাহের যে বেগ সেটা কি হচ্ছে বেশি হচ্ছে, আর এখানে এ যেটা ওই ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ, সেই বিচলন বেগের মানটা কি হচ্ছে কম হচ্ছে। এরপরে আমরা দেখবো কি মোবিলিটি, ঠিক আছে, বা মুক্ত ইলেকট্রনের সচলতা।
মোবিলিটি অফ এ ফ্রি ইলেকট্রন। দেখো মোবিলিটি বা সচলতা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ধাতব পরিবাহী, সেই ধাতব পরিবাহীতে যদি একটা বিভব পার্থক্য সৃষ্টি করা হয় তাহলে সেই ধাতব পরিবাহীর মধ্য দিয়ে কী হবে, একটা ইলেকট্রন যাবে বা ওর মধ্যে দিয়ে একটা কি তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তা তুমি ধরে নাও এই যে ধাতব পরিবাহী, সেই ধাতব পরিবাহী একদিক থেকে অন্যদিকে ইলেকট্রন যাচ্ছে, মানে দুই প্রান্তের কি থাকবে, একটা বিভব প্রভেদ বা বিভব থাকবে। তুমি ধরে নাও এখানে যে বিভব, সেই বিভবটা কত ই। তাহলে দেখো এই ধাতব পরিবাহী ওখানে কি হবে, একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে ওখানে যদি আমরা তড়িৎ ক্ষেত্র বার করি, সেই তড়িৎ ক্ষেত্র দেখো ই, সেই ই ইকুয়াল টু কত হবে, ভি বাই কত এল। তাহলে এখানে তুমি ধরে নাও ওই যে এটা যে তারটার যে দৈর্ঘ্য, সেই তারটার দৈর্ঘ্য যদি ধরো এল হয়, তাহলে ওখানে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্র ই, সেই ই ইকুয়াল টু কত হবে দেখো ভি বাই এল। ঠিক আছে, তাহলে এখানে এইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এবং ওর মধ্যে দিয়ে কি যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে। তাহলে সেই ইলেকট্রনের বা ইলেকট্রন যেটা যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কত ই, আর একটা ইলেকট্রনের আধান যদি ধরো ই হয়, স্মল ই, তাহলে ওই ইলেকট্রনটার উপরে ক্রিয়াশীল বল কত হবে। দেখো আমরা এর আগে পড়েছি যে তড়িৎ বল সেটা ইকুয়াল টু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইন্টু আধান। তাহলে এর উপরে যে তড়িৎ বল সেটা কত হবে, ক্যাপিটাল ই ইন্টু কত স্মল ই, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে হবে তাহলে ইভি বাই কত এল। তাহলে এটা হচ্ছে তার উপরে ক্রিয়াশীল বল। এবার দেখো ওই ইলেকট্রনটা তাহলে যে ত্বরণ নিয়ে যাবে সেই ত্বরণের ভ্যালু কত হবে, দেখো ত্বরণ এ, সেই এ ইকুয়াল টু আমরা কি জানি বল বাই কি ভর। এবার তুমি ধরে নাও ইলেকট্রন যেটা যাচ্ছে সেই ইলেকট্রনের যে মাস বা ভর, সেই ভরটা যদি ধরো এম হয়, তাহলে ইলেকট্রনের যে ত্বরণ সেই ত্বরণটা কত আসবে, দেখো ই ই বাই কত এম, বা এটা দেখো ই ভি বাই কত এম এল। তাহলে এটা হবে কি ইলেকট্রনের ত্বরণ। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের যে ত্বরণের ইকুয়েশন, সেই ত্বরণের ইকুয়েশনটা ভালো করে মাথায় রাখবে। এবার দেখো ইলেকট্রনের যেহেতু ত্বরণ আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন যেটা, সেই ইলেকট্রন একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে যাচ্ছে, তাই তো। কিন্তু বাস্তবে কি হয় যে ইলেকট্রনের যে ত্বরণ, সেই ত্বরণ থাকে না। কেন থাকে না, ধরো এই ইলেকট্রনটা ত্বরণ ধরো সৃষ্টি হচ্ছে, এবার যখনই ওই ইলেকট্রনটা ধাতব পরিবাহী, সে ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে যাবে, অন্যান্য যে ইলেকট্রন বা ভারী যে আধানগুলো আছে বা আয়নগুলো আছে, সেই আয়নগুলো ওর উপরে কী করবে, একটা বল প্রয়োগ করবে বিপরীত দিক থেকে। ঠিক আছে, বা তার উপরে কি একটা বাধাজনিত বল থাকবে। এবার ওর ভেলোসিটিটা যত বৃদ্ধি পাবে, ওই বাধাজনিত যে বল, সে বাধাজনিত বলের মানটা কী হয়, তত বেশি হয়। ঠিক আছে, তাহলে এখানে ওই ত্বরণ আমরা দেখতে পাচ্ছি যে ত্বরণ একটা আছে ক্যালকুলেট, কিন্তু বাস্তবে কি দেখা যায় ওর কি কোনো রকম ত্বরণ থাকে না। কেন থাকে না, যত ওই ভেলোসিটিটা বৃদ্ধি পাবে, ওখানে বাকি যে বিভিন্ন আধান বাধা দিচ্ছিল, সে বাধার পরিমাণটাও কী হবে, বেশি হবে। ঠিক আছে, তাহলে যখনই ওর বাধার পরিমাণটা বেশি হবে, ও ত্বরণটা কি আর বেশি হবে না। তখন কি করবে, ও একটা নির্দিষ্ট যে ভেলোসিটি, সে নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে তখন কি যাবে। অর্থাৎ দেখো এখানে যে বাধাজনিত যে বল, ঠিক আছে, বাধাজনিত বল, এইটা কি হবে, এইটা সমানুপাতিক কি হবে, ভেলোসিটি বা ভি এর সঙ্গে সমান। দেখো ওর ভেলোসিটি যত বেশি হবে, তখন ওর উপরে যে বিপরীত দিক থেকে যে বাধা, সে বাধাটা কি হবে, তত বেশি হবে। ঠিক আছে, তাহলে বাধা বেশি হলে ওর ভেলোসিটিটা তখন কি আর বেশি বৃদ্ধি পাবে না, তখন কি হবে, ভেলোসিটি যত বৃদ্ধি পাবে বাধাও কি হবে, তত বেশি হবে। এই তখন কি হবে, সে একটা নির্দিষ্ট যে ভেলোসিটি, সে নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে তখন ওই ধাতব পরিবাহীর মধ্য দিয়ে একটা দিক থেকে অন্য একটা দিকে যাবে। সেই যে নির্দিষ্ট ভেলোসিটি, সেই নির্দিষ্ট ভেলোসিটিটাকে বলা হচ্ছে কি ভিডি। এবার দেখো এটা কার সঙ্গে তুলনা করতে, ক্লাস 11-এ তোমরা যে প্রান্তীয় বেগ, সেই প্রান্তীয় বেগটা পড়েছো কীরকম, যে একটা সান্দ্র তরল, সেই সান্দ্র তরলের মধ্য দিয়ে যদি একটা গোলাকার বলকে ফেলা হয়, তাহলে যত নিচের দিকে নামবে, এই যে পাশের দিকে যে সান্দ্রতা জনিত যে বাধা বল, সে বাধা বলটা কী হবে, বেশি হবে। কিন্তু ওই জন্যে কী হবে, ও একটা নির্দিষ্ট ভেলোসিটি নেই, যত সে তার বেগটা বৃদ্ধি পাবে, বাধাজনিত বল বা ওখানে সান্দ্রতাজনিত যে বাধা বল, সেই বাধা বলের মানটা কি বেশি হয়, তখন ও কী হবে, আস্তে আস্তে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে আসবে, এবং সেই নির্দিষ্ট ভেলোসিটি বা যেটাকে বলা হয় কি টার্মিনাল ভেলোসিটি বা সীমান্ত বেগ, সেই সীমান্ত বেগ নিয়ে সে কী হবে, নিচের দিকে নামবে। ঠিক একই রকমভাবে কোনো একটা ধাতব পরিবাহী, সেই ধাতব পরিবাহীর মধ্য দিয়ে যদি কোনো একটা ইলেকট্রন যায়,
সেই ইলেকট্রনের বেগটাকে বৃদ্ধি পেতে চাইবে, কিন্তু ওই সান্দ্রতাজনিত বল বলতে পারো তুমি, বা ওখানে বাধাজনিত যে বল, সে বাধাজনিত বলটা ইলেকট্রনের উপরে কী হবে, সেটা বেশি হবে। তাহলে সেই বেশি ভেলোসিটি মানে বাধাটা হবে, তখন ওর যে ভেলোসিটি, সে ভেলোসিটিটা কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। সেই ফিক্সড ভেলোসিটি নিয়ে তখন কি হবে, সে ওই যে ধাতব পরিবাহী, সেই ধাতব পরিবাহীর মধ্য দিয়ে যাবে, এবং সেই যে ফিক্সড ভেলোসিটি, সেই ফিক্সড ভেলোসিটিটাকে বলা হচ্ছে কি তার ড্রিফট ভেলোসিটি। তাহলে এখানে দেখো যে ওইটার উপরে যে বলটা, সেই বলটা আমরা কত দেখতে পাচ্ছি, সে বা ও ত্বরণ বা ওর উপরে যে ক্রিয়াশীল বল, সেই ক্রিয়াশীল বলটা কত, ই। তাহলে ইলেকট্রনটা ই তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছে এবং ইলেকট্রনের আধান ই, তাহলে তার উপরে মানে সে যে বলটা নিয়ে যাচ্ছে সেই বলটা কত, এইটা। এবার দেখো এই বলটা যদি তার বাধাজনিত বলের সঙ্গে সমান হয়, তাহলে তখন কি হবে, সে মানে একটা সমবেগ নিয়ে যাবে, সেই সমবেগটাকে বলা হচ্ছে কি ড্রিফট ভেলোসিটি। তাহলে এখানে দেখো যে বাধাজনিত বল, তাহলে এখানে বাধাজনিত বল এখানে সমান করলে কি একটা ধ্রুবক লিখবো আমরা, তাহলে সেই ধ্রুবক কিন্তু কত, ভি। এবার ওখানে ওই ভেলোসিটিটা যদি ধরো ড্রিফট ভেলোসিটি হয়, তাহলে তখন যে বাধাজনিত বল, সেই বাধাজনিত বলের ভ্যালুটা কি হবে, বাধাজনিত বল এটি ইকুয়াল টু দেখো কে ইন্টু কত হবে, ভিডি। মানে ওর ড্রিফট ভেলোসিটি যে যদি ফিক্সড হয়ে যায়, দেখো এই বাধাজনিত বলটা যদি এর সঙ্গে কি হয়, সমান হয়, তাহলে তখন কি হবে, সে একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে যাবে। তাহলে এখানে দেখো ই ইন্টু ই, এটি ইকুয়াল টু কত হবে, কে ইন্টু কত হবে, ভিডি হবে। তাহলে এটা কত, কে ইন্টু ভিডি। তাহলে এখান থেকে দেখো যে ভিডি, সেই ভিডি ইকুয়াল টু কত, ই বাই কত, কে। ঠিক আছে, তাহলে এখানে এই যে ভিডি, সেই ভিডি ইকুয়াল টু এরকম লেখা হয় মিউ ডি ইন্টু কত, ই। ঠিক আছে, তাহলে এখানে মিউ ডি বা মিউ ধরা হয়, তাহলে মিউ যদি আমরা ধরি, তাহলে মিউ ইকুয়াল টু কত, দেখো ই বাই কে। তাহলে এই যে ই বাই কে যে রাশি, এই ই বাই কে রাশিটাকে বা মিউটাকে বলা হচ্ছে কি ইলেকট্রনের কি মোবিলিটি। ঠিক আছে, মোবিলিটি যে অ্যাকচুয়ালি কি নির্দেশ করছে, মানে ওর যে সচলতা। তাহলে কোনো একটা ইলেকট্রনের মোবিলিটি যত বেশি হবে, সে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় কি তত তাড়াতাড়ি যাবে। ঠিক আছে, তাহলে এই যে জায়গা, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এবং এখান থেকে দেখো যে মোবিলিটি, সে মোবিলিটির যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা ভালো করে দেখবে, এবং তার যে একক, সেই একক এবং মাত্রাটা কি তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো মোবিলিটি, সে মোবিলিটির ইকুয়েশনটা কী হবে, বা এখান থেকে আমরা মোবিলিটির এককটা কীভাবে বার করব। দেখো মোবিলিটির একক হচ্ছে এখান থেকে মিউ, সেই মিউ ইকুয়াল টু কত, দেখো ভিডি বাই কত, ই হচ্ছে, তাই না, ভিডি বাই ই। তাহলে এখানে ভিডিটা কি একটা ভেলোসিটি, তাহলে এসআই পদ্ধতিতে যদি আমরা একক বার করি, মিটার পার কি হবে, সেকেন্ড। আর ইয়ের যে একক, সেই ইয়ের একক দেখবে একটা একক ছিল ভোল্ট পার মিটার, এটাও লিখতে পার। অন্য আছে ইয়ের যে একক, সেটা নিউটন পার কুলম্ব হয়, আবার ভোল্ট পার মিটারও হয়, এটা হয়। তাহলে এখানে আমরা ওটা কি লিখছি, যে এর যে একক সেটা হচ্ছে কত, ভোল্ট মিটার ইনভার্স। এটা দেখো কি আসছে, ওর যে ইউনিট, সেই ইউনিট আসবে দেখো মিটার স্কোয়ার পার ভোল্ট ইন্টু কত, সেকেন্ড ইনভার্স, ভোল্ট পার সেকেন্ড, এটা লিখতে পারো। তাহলে এর যে একক, এই এককটা কি তোমরা ভালো করে মনে রাখবে, যে মিটার স্কোয়ার বা দেখো মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এটা হচ্ছে কি যে ইলেকট্রন যে মোবিলিটি, সে মোবিলিটির যে ইউনিট, সেই ইউনিট। এখান থেকে তোমরা যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা ভালো করে বার করবে। এখান থেকে ডাইমেনশন কীভাবে বার করবে, মিউ, সেই মিউ ভিডি মানে কত, এল টি টু দি মাইনাস 1, আর ই, সেই ইউ এর যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা কী ছিল, দেখো ই ইকুয়াল টু কি ছিল, এফ বাই কিউ। এটা ছিল এম এল টি টু দি মাইনাস 2 বাই কত হবে, আই টি। তাহলে এটা করলে কত, এম এল টি টু দি মাইনাস 3 আই টু দি মাইনাস 1। তাহলে এটা কি হবে, এম এল টি টু দি মাইনাস 3 আই টু দি কত, মাইনাস 1। তাহলে এটা কি হবে, দেখো এম টু দি মাইনাস 1, এল এল কেটে গেল, তাহলে এখানে দেখো টি স্কোয়ার আই। তাহলে এটা হচ্ছে কি ওর যে মোবিলিটি, সেই মোবিলিটির যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা। ঠিক আছে, এটা কিন্তু খুব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এগুলো দেখো সব বললাম আগে, যে নতুন ঢুকেছে। তাহলে যে কোনো একটা ইলেকট্রনের সচলতা, ইলেকট্রনের যে ড্রিফট ভেলোসিটি, তারপরে কারেন্ট ডেন্সিটি বা জে যেটা, সেই জে এর ইকুয়েশন, এগুলো তোমরা ভালো করে অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবে। দেখো এরপরে যেটা আমরা দেখব, যে একটা মুক্ত ইলেকট্রনের বিচলন এবং সেই সঙ্গে কি ওহমের সূত্র। ঠিক আছে, তাহলে এইটা কি, দেখো আমরা যে বিভিন্ন যে ক্যালকুলেশনগুলো দেখলাম, সেই ক্যালকুলেশন যদি দেখি, তাহলে কি দেখলাম, যে প্রথমে যেটা দেখেছি যে ড্রিফট ভেলোসিটি ভি, সেই ড্রিফট ভেলোসিটি ভি ইকুয়াল টু কত, আই বাই এন ই ইন্টু কত, এ, এটা পেয়েছিলাম। আবার দেখো যে
এটা পেয়েছিলাম যে মুক্ত এটা সচলতা, সেই সচলতার রেসপেক্টে যদি এটা প্রকাশ করি, অর্থাৎ দেখো এটা আমরা পেয়েছিলাম ই ই, এইটা ইকুয়াল টু কি ছিল, এইটা ইকুয়াল টু তোমার কে ইন্টু কত ভিডি, এটা ছিল কে ইন্টু কত ভিডি। তাহলে এখান থেকে ভিডি যেটা সেই ভিডি ইকুয়াল টু কি হবে ই ইন্টু ক্যাপিটাল ই বাই কত কে। আবার দেখো এখানে আমরা এটা পেয়েছিলাম ই, সেই ই ইকুয়াল টু কত ছিল ভি বাই এল। তাহলে এর জায়গায় যদি ভি বাই এল লিখি তাহলে দেখো এখানে ভিডি, সেই ভিডি ইকুয়াল টু কি হবে ই ইন্টু ভি বাই কত কে ইন্টু এল। তাহলে দেখো এটাও ভিডির ইকুয়েশন, এটাও ভিডির ইকুয়েশন, দুটো ভিডির ইকুয়েশন। তাহলে এখান থেকে দুটো যদি আমরা সমান করে দিই, দেখো তাহলে আই সে আই বাই এন ই এ, এই আই বাই এন ই এটা ইকুয়াল টু কি হবে ই ভি বাই দেখো কে ইন্টু কত এল, এটা হবে। তাহলে এখান থেকে দেখো যে ভি যেটা সে ভি এর ইকুয়েশন কি হবে, তাহলে ভি ইকুয়াল টু যদি বার করি বা আই ইকুয়াল টু বার করি, দেখো আচ্ছা ভি বার করে দেখো ভি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, ভি ইকুয়াল টু হচ্ছে দেখো আই ইন্টু কে এল বাই কত হবে দেখো এন স্কোয়ার ইন্টু কত এ। তাহলে এটা কার ইকুয়েশন, ভি ইকুয়াল টু আই আর বা ভি ইকুয়াল টু, এবার দেখো ভি ইকুয়াল টু আই আর যে ইকুয়েশন, সেই আই আর ইকুয়েশনের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখান থেকে আর এর যে জায়গা আছে, আর এর জায়গায় কি আছে, আর এর জায়গায় দেখো কে এল বাই দেখো এন স্কোয়ার ইন্টু কত এ। দেখো এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি যে আর সে আর ইকুয়াল টু কত কে বাই এন স্কোয়ার ইন্টু এখানে কত এল বাই এ। এবার দেখো আরেকটা আমরা ইকুয়েশন পেয়েছিলাম আর এর ক্ষেত্রে যে আর সে আর ইকুয়াল টু কত রো এল বাই কত ছিল এ ছিল, তাই না। তাহলে এই দুটো যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখান থেকে যে রো এর জায়গায়, সেই রো এর জায়গায় কি আছে দেখো রো ইকুয়াল টু, সেই রো ইকুয়াল টু কত আসবে কে ই বাই কত এন স্কোয়ার। এখানে কেটা কি, কেটা হচ্ছে রোটা কি, রোটা হচ্ছে রোধাঙ্ক। তাহলে যে ধাতব একটা পরিবাহী, সেই ধাতব পরিবাহীর ক্ষেত্রে আমরা যে রোধাঙ্ক, সেই রোধাঙ্কের ইকুয়েশন কোনটা পাবো, এইটা পাবো, ঠিক আছে। রোধাঙ্কের এই যে ইকুয়েশন এটা মনে রাখবে কে বাই কত এন ই স্কোয়ার, এন সরি কে বাই এন ই স্কোয়ার। এবং দেখো রোধের যে ক্যালকুলেশন, সেই রোধের যে ক্যালকুলেশন এটাও ভালো করে মনে রাখবে। হয়তো দেখা যাচ্ছে তোমাকে কোনো একটা ধাতব পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক বলে দিল না, কি কি বলে দিল, এই ধ্রুবকটা বলে দিল, এন বলে দিল, ই বলে দিল, এল বলে দিল, এ বলে দিল, যে সেই ধাতব পরিবাহীর যদি রোধ বার করতে পারে, তখন তার ক্ষেত্রে এই যে রোধ, সে রোধটা কি হবে এইটা হবে। তাহলে এখানে এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনগুলো কি হবে এটা অবশ্যই তোমরা ভালো করে দেখবে। দেখো এরপরে যেটা আমরা দেখব যে ওহম সূত্রের ভেক্টর রূপ বা ভেক্টর ফর্ম অফ ওহমস ল। দেখো আমরা জানি যে ওহমের যে সূত্র, সেই ওহমের সূত্র আমরা জানি ভি ইকুয়াল টু কত আই আর। দেখো এখানে ভি যেটা, সে ভিটা কি বিভব, আমরা এর আগেও দেখেছি বিভবটা কি স্কেলার রাশি, আই যেটা সে আইটাও কি স্কেলার রাশি, এবং রোধটাও কি স্কেলার রাশি। কিন্তু এখানে এই যে আমরা ইকুয়েশন পেয়েছি, এখানে যদি আমরা ভিটা লিখি, দেখো ভি একটু আগে আমরা দেখলাম যে ই, সেই ই ইকুয়াল টু কত ভি বাই এল, ঠিক আছে। তাহলে এখানে ই ইকুয়াল টু কত ভি বাই এল যদি হয়, তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কত আসবে ই ইন্টু এল। তাহলে দেখো এখানে ই যেটা, সেই ইটা আবার কি রাশি, ভেক্টর রাশি, ঠিক আছে। আবার দেখো আমরা পেয়েছিলাম যে যে ভেক্টর, এটা যে ভেক্টর ইকুয়াল টু কত হয় আই বাই এ। তাহলে এখানে আইটা স্কেলার রাশি, কিন্তু যেটা কি রাশি, ভেক্টর রাশি। তাহলে এখান থেকে আই যেটা, সে আই ইকুয়াল টু কত হবে যে ভেক্টর ইন্টু কত হবে এ হবে। এবার দেখো আর, সে আর ইকুয়াল টু আমরা কত পেয়েছি রো ইন্টু কত এল বাই এ, ঠিক আছে। এবার দেখো আমরা এর আগেও দেখেছি যে পরিবাহিতাঙ্ক সিগমা, সেই সিগমা ইকুয়াল টু কি হয় 1 বাই রো হয়। তাহলে এখানে দেখো রো এর জায়গায় এটা, তাহলে এখানে এটাকে আমরা এটা লিখতে পারি আর, সে আর ইকুয়াল টু কত 1 বাই সিগমা ইন্টু এ বাই উপরে কি এল, এটা লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে আই এর ভ্যালু পেলাম, এখান থেকে ভি এর ভ্যালু পেলাম, আর এখান থেকে আর এর ভ্যালু পেলাম। তাহলে এই ভ্যালুগুলো যদি ওখানে বসিয়ে দিই, তাহলে কি আসবে, দেখো ভি এর যে ভ্যালু সেটা কত ই ইন্টু এল, তাহলে অবশ্যই ইটা কি রাশি, ভেক্টর রাশি, তাহলে ভেক্টর দিয়ে দিলাম, তাহলে ই ইন্টু এল। আর এখানে আই, সে আই এর যে ইকুয়েশন কত আই ইন্টু জে ইন্টু কত এ, তাহলে আই এর জায়গায় জে ইন্টু এ। আর এদিকে আর এর যে ভ্যালু, সে আর এর জায়গায় এখানে কত বসাবে তুমি এল বাই কত সিগমা ইন্টু এ, এটা হবে। তাহলে দেখো এখানে এ যেটা, এ কেটে গেল আর এল এল কেটে গেল। তাহলে এখান থেকে দেখো যে ই যেটা, সেই ই ভেক্টর এটা ইকুয়াল টু কি আসছে জে ভেক্টর বাই কত সিগমা, বা এখান থেকে দেখো যে সিগমা, সেই জে ইকুয়াল টু কত, দেখো সিগমা ইকুয়াল টু কত ই, সিগমা ইন্টু ই। তাহলে জে, সেই জে ভেক্টর এটা ইকুয়াল টু কত সিগমা ইন্টু ই ভেক্টর। তাহলে এটাকে বলা হচ্ছে কি যে
ভেক্টর ফর্ম অফ ওহমস ল, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় খুব আসে, ভেক্টর ফর্মস অফ ওহমস ল, ঠিক আছে। দেখো এখানে মানে ভি ইকুয়াল টু আই আর সেই ইকুয়েশনের সঙ্গে দেখো কম্পেয়ার হয়ে গেল, আবার এটা কি ভেক্টর আসলো, ওখানে কি ছিল যে ভি ইকুয়াল টু আই আর, এখানে কত আসছে জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই, তাহলে এখানে যেটাকে আমরা কি বলেছিলাম, যেটা ভেক্টর রাশি, তাহলে কারেন্ট যেটা সেই কারেন্টটা কি স্কেলার রাশি, কিন্তু একক ক্ষেত্রফলে যে কারেন্ট সেই একক ক্ষেত্রফলের কারেন্ট আবার কি রাশি, ভেক্টর রাশি। এখানে দেখো আজকে টোটালি যেটা ক্লাস হলো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ওই জন্য তোমরা এটা খুব ভালো করে দেখবে। এরপরে যে বিভিন্ন যে প্রবলেম অর্থাৎ এমসিকিউ এবং সেট 1 সেট 2 এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এখানে দেখো তোমাদের পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট, যে রোধের যে বিভিন্ন সমবায় সেই সমবায়গুলো ভালো করে দেখবে, ওগুলো আগে পড়েছো তোমরা বুঝতে পারবে। তারপরে নতুন যেগুলো আছে যেগুলো তোমরা আগে পড়োনি, যে কার্বন রেজিস্টার, সেই কার্বন রেজিস্ট্যান্সের ওখান থেকে কিন্তু প্রশ্ন দেখবে থাকেই, যে বর্ণ দিয়ে দেবে, সেখান থেকে তোমার কি রেজিস্ট্যান্স বার করতে হবে। তারপরে সেল যেটা, ঠিক আছে, একটা সিরিজ কানেকশান, প্যারালাল কানেকশান আর মিক্সড কানেকশান, ওইগুলার ক্যালকুলেশন অবশ্যই তোমরা ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে, কারণ ওটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দেখবো ওখান থেকে কোশ্চেন থাকবেই। তারপরে হচ্ছে ইলেকট্রনের যে ড্রিফট ভেলোসিটি, সেই ড্রিফট ভেলোসিটি রিলেটেড যত কিছু আছে, ঠিক আছে, ওখানে মুক্ত ইলেকট্রনের সচলতা, তারপরে যে ওহমসের যে সূত্র সেই সূত্রের ভেক্টর রূপ, এটা তোমার প্রতিষ্ঠা করতে দেয়, আবার 1 নম্বরেও বলে যে ওহম সূত্রের ভেক্টর রূপটা লেখো, ঠিক আছে। এই যে ক্যালকুলেশন তোমরা অবশ্যই সব লিখে লিখে প্র্যাকটিস করবে। ড্রিফট ভেলোসিটির ইকুয়েশন, তারপরে সিরিজ কানেকশনের ক্ষেত্রে ওর যে রোধ প্রবাহ মাত্রা, সেই প্রবাহ মাত্রা কত হবে, সমান্তরাল সমবায়ে সেই কোষের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা কত হবে, এবং কখন প্রবাহটা মানে এন গুণ হবে, কখন এন গুণ হবে না, মানে একটা ব্যবহার করলে যা হবে এন সংখ্যক ব্যবহার করলে একই রকম হবে এইগুলো। তারপর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এটা এই চ্যাপ্টারতে, সেটা হচ্ছে শান্ট, এটা ভালো করে দেখবে। শান্টটা আমরা বলেছিলাম বাইপাস রেজিস্ট্যান্স যেটা লাগানো হয়, এবং এটা পরেও তোমাদের আছে ম্যাগনেটের ক্ষেত্রে, ওই জন্য শান্টটা এখনই তোমরা ভালো করে পড়ে রাখবে, তাহলে ম্যাগনেটের ক্ষেত্রে কি তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে আজকে এই যে টোটাল ক্লাস এটা তোমরা অবশ্যই ভালো করে দেখবে, এবং বই যেটা আছে সে বইটা লিখে লিখে প্র্যাকটিস করবে, যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে, ঠিক আছে। এরপরে দিন এমসিকিউ যেটা এবং বিভিন্ন ধরনের যে কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করবো।